এই টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বের একেবারে শেষ ম্যাচটা ছিল আনঅফিসিয়ালি নকআউট ম্যাচ। হিসাব খুব পরিষ্কার, যে টিম জিতবে তারা কোয়ালিফাই করবে সেমিফাইনালের জন্য, আর যারা হারবে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নেবে। তো এরকম একটা মরণ বাছন পরিস্থিতিতে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত আর ওয়েস্ট ইন্ডিজ পরস্পরের মুখোমুখি হয়েছিল, যারা দুইবার করে কিনা এই টি-20 ওয়ার্ল্ড কাপের আসরে এর আগে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে। তো এই ভাইটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটায় ভারতের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব টস জিতে, লাকিলি তিনি টসটা জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ ডিউ একটা অনেক বড় ফ্যাক্টর ছিল। চেস করা টিম ওই পার্টিকুলার জায়গায় এক্সট্রা বিটও ডেফিনেটলি সুবিধাটা পেত। তো ওই ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিং করতে পাঠিয়ে ভারতের কিন্তু বোলিং ইনিংসের শুরুটা একেবারেই ভালো মতো হয়নি। ওপেনিং এ 68 রানের একটা ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে ওই ক্যাপ্টেন সাই হোপ আর রস্টন চেজার মধ্যে। 68 রানের ওপেনিং পার্টনারশিপটাকে অবশেষে এসে ভাঙন ধরলেন বরুণ চক্রবর্তী ইনিংসের 9th ওভারে বল করতে এসে, কিন্তু তারপরও আবারও একটা 34 রানের বেশ ঝোড়ো পার্টনারশিপ গড়ে উঠলো সিমরন হেটমায়ার আর রস্টন চেজের মধ্যে। এই পার্টনারশিপটাকেও যথেষ্ট ডেঞ্জারাস, থ্রেটনিং মনে হচ্ছিল ইন্ডিয়ান ওভারঅল বোলিং লাইন আপের জন্য। কিন্তু 12 নম্বর ওভারে জসপ্রীত বুমরা ম্যাজিক ম্যান বল করতে এসে একটা ম্যাজিক্যাল ওভার ডেলিভারি করলেন। ওই পার্টিকুলার জায়গায় তিনি 3 বলের মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন। এই দুই সেট ব্যাটারকেই প্যাভিলিয়নে ফেরত পাঠালেন। আর এরপর হার্দিক পান্ডিয়া, যিনি তার স্পেলের প্রথম 3 ওভারে বেধড়ক ঠ্যাঙানি খেয়ে গেছিলেন ওই ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারের কাছে, তিনিও কিনা তার স্পেলের একদম লাস্ট ওভারে অর্থাৎ ইনিংসের 15 নম্বর ওভারের ফার্স্ট ডেলিভারিতে বল করতে এসে ওই ডেঞ্জারাস শেরফান রাদারফোর্ডের উইকেটটা তুলে নিয়ে অল অফ আ সাডেন ওয়েস্ট ইন্ডিজের স্কোরটাকে 102-1 থেকে করে দিলেন 119-4। 16 না 17 বলের মধ্যে 3টা উইকেট খুঁয়ে ওয়েস্ট ইন্ডিজ তখন টোটালি ব্যাক ফুটে চলে গেছিল। 15 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা ছিল 4 উইকেটে 125, কিন্তু শেষ 5 ওভারে রবমান পাভেল আর ওই ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্যাপ্টেন জেসন হোল্ডার একেবারে স্রেফ ঝড় বইয়ে দিলেন। ওই লাস্ট 5 ওভারে তারা 70 রান তুলে ফেললো। জসপ্রীত বুমরা তার স্পেলের লাস্ট 2 ওভারে 24টা রান কনসিড করলেন, যেটা একেবারেই বুমরা সুলভ পারফরমেন্স ছিল না বললেই চলে। তো 20 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের ওই দুই ব্যাটার মানে দুজনেই 30 অড রানের দুইটা চমৎকার ইনিংস খেলে ক্রিজের শেষ পর্যন্ত নট আউট থেকে ক্যারিবিয়ানদের পৌঁছে দিলেন 4 উইকেট খুঁয়ে 195 মতো একটা লড়াকু টোটালে। আর এই রান চেস করতে নেমে ভারতের ইনিংসের শুরুটাও একেবারেই ভালো হয়নি আমি বলবো। 29 রানের একটা ওপেনিং পার্টনারশিপ ওই জায়গায় গড়ে উঠেছিল, বেশ মানে মনে হচ্ছিল যে একটা বড় পার্টনারশিপ আমরা দেখতে পাবো দুজনকেই, ক্রিজে মোটামুটি সেট মনে হচ্ছিল, কিন্তু অভিষেক শর্মা সেই আবারও তাড়াহুড়ো করতে গিয়ে নিজের উইকেটটাকে খুইয়ে ফেললেন। আকিল হোসেনের একটা চেঞ্জ অফ পেসের একটু পেসি ডেলিভারিতে তিনি বড় শট খেলতে গিয়ে ব্যাটে বলে কানেক্ট করতে পারলেন না, ব্যক্তিগত 10 রানের মাথায় সাজু ঘুরে ফেরত চলে গেলেন। এরপর ঈশান কিষান এসে 2টা বাউন্ডারি বেড়ে ভালো স্টার্ট দেওয়ার ইঙ্গিত দিলেও তিনিও কিন্তু ওই 10 রানের বেশি করতে পারেননি। ওই 4.5 ওভারের মধ্যে 41 রানের ভেতরে ভারত 2টা উইকেট খুইয়ে ফেলে, মানে প্রেশারটা তখন টোটালি বলতে গেলে ভারতের ওপরে ছিল। এরপর পাওয়ার প্লে 6টা ওভার শেষে ভারতের স্কোরটা থাকে 2 উইকেটে 53, আর থার্ড উইকেটে ওই ওপেনার সঞ্জু স্যামসন আর ভারতের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবের মধ্যে একটা 58 রানের যে পার্টনারশিপ গড়ে উঠলো, এই পার্টনারশিপটার উপর ভর করে ভারত ম্যাচে বেশ দারুণভাবে বাউন্স ব্যাক করলো। এই রান চেজে তারা যে প্রবলভাবে ফিরে এলো সেটা তো বোঝাই গেল, কিন্তু সূর্যা কুমার এরপর খুবই আনফর্চুনেট ওয়েতে দলগত 99 রানের মাথায় আর ব্যক্তিগত 18 রানের মাথায় তিনি সাজঘরের পথ দেখলেন। আর এরপর ওই তিলক ভার্মা ক্রিজে আসেন, তার সাথে ওই সঞ্জু স্যামসনের একটা 42 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। স্পেশালি তিলক ভার্মা একটা 27 রানের ব্রিলিয়ান্ট ইনিংস ডেলিভার করেছেন, কিন্তু এই পার্টনারশিপটা যখন ভেঙে গেল তখনও কিন্তু ভারতের হাতে বা একেবারে গ্রিপের মধ্যে যে ম্যাচটা চলে এসছে সেরকমটা নয়। তবুও ভারতই মানে ম্যাচ জয়ের জন্য আপার হ্যান্ডে ছিল, কারণ আস্কিং রেটটা জাস্ট 10-এর নিচে নেমে এসেছিল। তো তিলক ভার্মা আউট হয়ে যাওয়ার পর ওই হার্দিক পান্ডিয়ার সাথে সঞ্জু স্যামসনের আবার একটা 38 রানের পার্টনারশিপ গড়ে উঠলো। সঞ্জু স্যামসন ওই জায়গায় নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নিতে কোনো রকম ভুল করেননি, তিনি এক পাশে আর কি ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। হার্দিক পান্ডিয়া এরপর মানে ভারতের রান যখন 17 বাকি, ওই পার্টিকুলার জায়গায় তিনি ওই সামার জোসেফের একটা ডেলিভারিতে লোয়ার ফুল টসে অ্যাক্রস খেলতে গিয়ে ওই লিডিং এজের শিকার হয়, এক্সট্রা কাভারে ওই জেসান হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। আর এরপর শিবম দুবে এসে ওই 2টা বাউন্ডারি মেরে ভারতের রান চেস করার কাজটাকে আরো কিছুটা সহজ করে দিলেন। শেষ ওভারে ভারতের জয়ের পেতে 7 রান প্রয়োজন ছিল। প্রথম 2 বলে একটা ছক্কা আর একটা 4 মেরে সঞ্জু স্যামসন ভারতকে ম্যাচটা জিতিয়ে দেন। 97 রানে তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন, আর ভারত ওই জায়গায় ম্যাচটা জিতে গেল ইনিংসের 4টা বল হাতে রেখে আর 5 উইকেটের ব্যবধানে। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত একমাত্র এশিয়ান টিম হিসেবে এই চলতি টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে কোয়ালিফাই করে গেল। তাহলে ডেফিনেটলি এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই ম্যাচে ভারতের এই দাপুটে আর বিস্ফোরক জয় টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে আপনি কোন কোন রিজনগুলোকে তুলে ধরবেন, বা এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট কোনটা? আমি যদি ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে তারা তো একটা দারুণ স্টার্ট পেয়ে গেছিল। ওপেনিং এ 68 রানের একটা ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে উঠেছিল, সেকেন্ড উইকেটেও 34 রানের একটা বিস্ফোরক পার্টনারশিপ গড়ে উঠেছিল, যেটা কিনা 200+ স্ট্রাইক রেট মেনটেন করে রস্টন চেজার সিমরন হেটমায়ার গড়ে তুলেছিলেন। কিন্তু খেয়াল করে দেখবেন
ইনিংসের ওই 12 নম্বর ওভারে বুমরা বল করতে এসে তিনি যে ওই 3 বলের ভেতরে দুইটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন, ওই রস্টন চেজ আর সিমরন হেটমার দুই সেট ব্যাটারকেই তিনি যে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিলেন, যার ফলে 102-1 থেকে অল অফ আ সাডেন ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা হয়ে গেল 3 উইকেটে 102। ডেফিনেটলি এই পার্টিকুলার ওই ম্যাজিক্যাল ওভারটার জন্যই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যে স্মুথ গতিতে রানটা তুলছিল সেটা অনেকাংশেই কিন্তু ব্যাহত হয়েছিল। ডেফিনেটলি বুমরার ওই 3 বলের মধ্যে দুইটা সেট ব্যাটারের উইকেট তুলে নেওয়ার এই পার্টিকুলার ইনসিডেন্টটাকে আপনারা এই ম্যাচে ভারতের জয়ের টার্নিং পয়েন্টের একটা বড় দাবিদার হিসেবে অবশ্যই তুলে ধরতে পারেন। কিংবা বলতে পারেন শেরফান রাদারফোর্ড, যিনি এই পার্টিকুলার টুর্নামেন্টে ব্যাটিং করেছিলেন 85 গড়ে, 85 তার ব্যাটিং গড় ছিল, সেই শেরফান রাদারফোর্ডও একটা দারুণ স্টার্ট পেয়ে গেছিলেন, 14 রান করেও ফেলেছিলেন, কিন্তু হার্দিক পান্ডিয়া তার স্পেলের প্রথম 3 ওভারে বেধড়ক ঠ্যাঙানি খেয়ে যাওয়ার পরও তার স্পেলের লাস্ট ওভারে যখন ওই 15 নম্বর ওভারে বল করতেলেন, ওই পার্টিকুলার ওভারের ফার্স্ট ডেলিভারিতেই রোল অফ দ্য রিস্ট কাটারে ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারিতে শেরফান রাদারফোর্ডকে পুরোপুরি বোকা বানিয়ে যখন উইকেটটা তার তুলে নিলেন, কট বিহাইন্ড ওই জায়গায় শেরফান রাদারফোর্ড হয়ে গেল, 14 রানে তিনি যে সাজঘরের পথ দেখলেন। রাদারফোর্ডের উইকেটটাকেও আমি মনে করি এই পার্টিকুলার ম্যাচে ভারতের জয়ের একটা টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে উঠে আসতেই পারে, কারণ ওই বিধ্বংসী ডেঞ্জারাস রাদারফোর্ড যদি আর কয়েকটা ওভার ক্রিজে স্টে করতেন, ইউ নেভার নো, ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা হয়তো ওই 205 বা 210 এর উপর উঠে গেলেও যেতে পারতো, তাহলে ম্যাচটা হয়তো আরো ক্লোজ হতে পারতো, ইভেন দিন শেষে কোনো একটা ডিফারেন্ট রেজাল্ট আমরা দেখলেও দেখতে পারতাম। তো সেই কারণে রাদারফোর্ডের ওই ইম্পর্টেন্ট উইকেটটাকেও আপনাকে এই ম্যাচে ভারতের জয়ের টার্নিং পয়েন্টের একটা দাবিদার হিসেবে অবশ্যই তুলে ধরতে হবে। কিংবা ভারতের ইনিংসের শুরুটাও তো খুব একটা ভালো মতো হয়নি, 29-1, 41-2 হয়ে গেছিল তাদের স্কোরটা। এরপর থার্ড উইকেটে সূর্য কুমার আর সঞ্জু স্যামসনের মধ্যে যে একটা 58 রানের ঝোড়ো পার্টনারশিপ গড়ে উঠলো, এই পার্টনারশিপটার উপর ভর করেই তো ভারত রান চেজে দারুণভাবে কামব্যাক করলো, ম্যাচে তারা আবারও দুর্ধর্ষভাবে প্রত্যাবর্তন করলো। এই জুটিটাকে ডেফিনেটলি আপনারা ভারতের এই ম্যাচ জয়ের টার্নিং পয়েন্টের একটা বড় দাবিদার হিসেবে অবশ্যই তুলে ধরতে পারেন। কিংবা বলতে পারেন এরপর তিলক ভার্মা সঞ্জু স্যামসনের মধ্যে যে 42 রানের ওই অমূল্য পার্টনারশিপটা গড়ে উঠলো, স্পেশালি তিলক ভার্মার খেলায় 15 বলে 27 রানের ওই লিটিল ক্যামিওটা এই পার্টিকুলার পার্টনারশিপে বিগ রোল প্লে করেছে, যেখানে এই জুটিটার জন্যই কিন্তু ভারত যে রান চেস করে ম্যাচটা জিততে চলেছে এই নিশ্চয়তাটা দিয়ে দিয়েছিল, মানে টোটালি এনশিওর করে দিয়েছিল যে ভারত ওই জায়গা থেকে ম্যাচটা আর হারবে না, হারার খুব একটা চান্স প্রায় নেই বললেই চলে। ডেফিনেটলি এই 42 রানের অমূল্য পার্টনারশিপ কিংবা তিলক ভার্মার খেলা ওই ইনভ্যালুয়েবল 27 রানের ওই ইনিংসটাকেও ডেফিনেটলি আপনারা এই ম্যাচে ভারতের জয়ের টার্নিং পয়েন্টের একটা বড় দাবিদার হিসেবে অবশ্যই তুলে ধরতে পারেন। কিংবা বলতে পারেন হার্দিক পান্ডিয়া ভারতের ইনিংসের 17 নম্বর ওভারের প্রথম বৈধ ডেলিভারিতে এক্সট্রা কাভারে জেসান হোল্ডারের কাছে যে একটা ক্যাচের সহজ সুযোগ দিয়ে দিয়েছিলেন, আর সেই চান্সটা জেসান হোল্ডার মানে হাতের মুঠোর মধ্যে পেয়েও সেটাকে তালুবন্দি করতে পারেননি। হার্দিক পান্ডিয়ার ওই যে বিগ লাইফ পাওয়া, তখন ভারতের জয় পেতে প্রয়োজন ছিল 24 বলে 35 রান, হার্দিক পান্ডিয়া ব্যক্তিগত 9 রানের মাথায় ব্যাটিং করছিলেন, আর হার্দিক পান্ডিয়া যখন আউট হলেন তখন তিনি অলরেডি নিজের নামের পাশে 17টা রান তুলে ফেলেছেন, ভারতের তখন জয় পেতে প্রয়োজন মাত্র 17 রান। এই যে হার্দিক পান্ডিয়া লাইফ পাওয়ার জন্য ভারতের ওই সঞ্জু স্যামসন আর হার্দিক পান্ডিয়ার জুটিতে যে আরো 18টা রান যোগ হয়ে গেল, ভারতের রান চেস করার কাজটা যে আরো অনেকটা ইজি হয়ে গেল, এটা তো ডেফিনেটলি দিন শেষে অনেকটাই কস্টলি হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের জন্য। মানে আমি বলছি না যে হার্দিক পান্ডিয়ার ক্যাচটা ধরলেই ওয়েস্ট ইন্ডিজ একেবারে নিশ্চিতভাবেই ম্যাচ জিতে যেত, কিন্তু ম্যাচটা হয়তো আরো ক্লোজ হতে পারতো, একেবারে শেষ বলের কন্টেস্টটা এলেও আসতে পারতো। তো ডেফিনেটলি হার্দিক পান্ডিয়ার ওই ক্রুশাল টাইমে ক্যাচ মিসটাও আমি মনে করি এই পার্টিকুলার জায়গায় ভারতের ম্যাচ জয়ের একটা টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে উঠে আসতেই পারে। কিন্তু এই এত টার্নিং পয়েন্টের দাবিদারের ভিড়ে আমার কাছে এই পার্টিকুলার ম্যাচে ভারতের এই শ্বাসরুদ্ধকর জয়ের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন, সেটা হচ্ছে সঞ্জু স্যামসনের খেলা ওই 50 বলে 97 রানের ঝোড়ো দায়িত্বশীল বিস্ফোরক একেবারে ম্যাচ জিতিয়ে আসা ইনিংসটা, যে পার্টিকুলার ইনিংসটা তিনি অলমোস্ট 200+ স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করেছেন। মানে তিনি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন, উইকেটের একটা পাস তো আগলে রেখেই ছিলেন, তার ব্যাটিং দেখে কখনো মনে হয়নি যে ভারত ওই জায়গা থেকে ম্যাচটা হেরে যেতে পারে। যাই ঘটে যাক না কেন ইনিংসে সঞ্জু স্যামসন যেভাবে একেবারে টপ নচ ওয়েতে কনফিডেন্সটাকে রেখে ব্যাটিং করেছেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের ইনিংসটাকে গাইড করেছেন, তার সাথে ওই বাকি ব্যাটারদের গড়ে তোলা ওই ছোট 30 অড রানের কিংবা 40+ রানের কিংবা ওই 58 রানের পার্টনারশিপগুলোর উপর ভর করেই তো শেষ পর্যন্ত ভারত 196 মতো একটা বড় টার্গেট একেবারে হেসে খেলে ইজিলি জিতে গেল, কোনো রকম সেভাবে প্রেশার না এসেই। তো আমি মনে করি সঞ্জু স্যামসনের খেলায় 50 বলে 97 রানের ওই অপরাজিত দায়িত্বশীল বিস্ফোরক আগুন ঝরা ইনিংসটাই এই পার্টিকুলার ম্যাচে এই অলমোস্ট নকআউট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর জন্য ভারতের জয়ের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।